শুরুতে ডলার মাহমুদের কাছে একটু জানতে চাই, একটা সিরিজ শেষ করলাম, ওয়ান ডেটা যদিও আমরা নিয়ে নিচ্ছি, আবার টি-20 আবার সমতায় শেষ হলো। আমরা যদি বলি যে এই সিরিজ থেকে আসলে বাংলাদেশ কী পেলো, সেটা যদি আপনার কাছে একটু ছোট করে জানতে চাই। অবশ্যই আপনার ওয়ানডেতে আমাদের যে পারফরমেন্স ছিল সেটা ফার্স্ট ম্যাচের পরে বাংলাদেশ খুব সুন্দরভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং স্ট্র্যাটেজি যেটা ছিল আমরা দেখেছি যে প্রথম ম্যাচটা স্পিন নির্ভর উইকেট করেছিল, তারপরে এখন মানে বাংলাদেশের এখন দেখবেন যে স্ট্রেংথটা আসলে দুই দিক দিয়ে এখন হয়েছে। যেমন আপনার পেস বোলিং আমাদের ইউনিটটাও খুব ভালো হয়েছে, ইমিডিয়েটলি সেকেন্ড ম্যাচ থেকেই ওরকম উইকেট ছিল। তো আমি বলবো যে সেখান থেকে একটা ক্লিয়ার মেসেজ এখন বাংলাদেশ মানে প্লেয়ারদের কাছে এবং টিমের কাছে আসে যে আমরা চাইলে ইভেন হোম কন্ডিশনে আমরা পেস বোলিং ফেভার একটা উইকেট বানাতে পারি, সেখান থেকেও আমরা ম্যাচ জিততে পারি, যেটা আমরা বেশ কিছু সিরিজ থেকে আমরা দেখছি। সেটা বলবো যে একটা বড় প্রাপ্তি। এবং অবশ্যই বেশ কিছু প্লেয়ার যারা খেলার সুযোগ পেয়েছে টি-20তে, আপনার দেখলাম আমরা রিপন মণ্ডল খেলেছে, ফার্স্ট ম্যাচ এভারেস্ট ছিল, সেকেন্ড ম্যাচ হয়তো খুব একটা ভালো হয় না, কিন্তু স্টিল ভেরি ইয়াং এবং একদম শুরুর দিকে। আর টি-20তে আরেকটা যে জিনিস, একটা পজিটিভ সাইন ছিল যে হয়তো বা মানে আমি যদি ভুল না করে থাকি হয়তো আমরা হয়তো হাইয়েস্ট টোটাল চেস্ট করে আমরা ফার্স্ট টি-20তে জিতেছি। তো আসলে এই হ্যাবিটগুলো তৈরি হচ্ছে বাংলাদেশের, বিশেষ করে টি-20তে আমাদের স্ট্যাট খুব বেশি ভালো ছিল না, আমরা এখানে সিরিজ জিতেছি এবং ভালো খেলা শুরু করেছি। আনফর্চুনেটলি হয়তো বা আমাদের ওয়ার্ল্ড কাপ খেলা হয়নি, কিন্তু টি-20তে যেভাবে খেলছে এখন বাংলাদেশ ক্রিকেট টিম, হয়তো বা আপনার অদূর ভবিষ্যতে আমরা দেখবো হয়তো বা বড় কোনো টুর্নামেন্ট আমরা জিততে পারি। আপনি বলছিলেন যে আসলে বোলাররা খুব ভালো করেছে, এবং আমরা যদি স্পিন এবং পেসারদের সংমিশ্রণটা দেখি, সেটা কিন্তু আসলে মানে বর্তমানে এখন প্রশংসার দাবিদার। সেই ক্ষেত্রে যদি ব্যাটারদের একটু পারফরমেন্স দেখি, সেই জায়গায় কি একটু হলো মানে ভোগাচ্ছে কিনা টপ অর্ডার যদি দেখি একটু। এবং একই সাথে আমি যদি আর একটু যোগ করি, সেটা হচ্ছে লিটন দাস কিন্তু গতকাল বলছিলেন যে ব্যাটারদের তিনি ততটা চিন্তা করছেন না, বাট লোয়ার অর্ডার যেই দায়িত্বটা নেওয়া উচিত সেটা কিন্তু নিতে পারছে না, সেই জায়গাটা তিনি একটু কনসার্ন। হ্যাঁ, ওখানে আমি আসছিলাম, আপনি মানে জিনিসটা আরও বেশি স্পেসিফিক করে দিয়েছেন। আসলে এই ফর্ম্যাটে স্ট্রাইক রেট ভেরি ইম্পর্টেন্ট। যে আপনি অন্য অন্য দেশের প্লেয়ারদের আপনি যদি দেখেন, ব্যাটসম্যানদের আসলে মানে উইথ দ্য মানে আন্ডার প্রেশার তাদের রান করতেই হবে, মানে বিষয়টা এই ফর্ম্যাটের এটাই হচ্ছে আপনার ডিমান্ড করে। তো সেইখানে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান বলেন, মিডল অর্ডার ব্যাটসম্যান মানে কিছু ক্ষেত্রে সফলতা পায়, কিছু কিছু ক্ষেত্রে আপনার সাকসেসফুল হয় না। তো যে জিনিসটা আপনার দেখবেন যে টি-20তে যেসব টিমের আপনার কাছে ফ্লেক্সিবিলিটি বেশি আছে তাদের হচ্ছে অলরাউন্ডার। আমাদের টিমেও বেশ কিছু অলরাউন্ডার আছে, সেটা হয়তো বা ওয়ান সাইডেড হয়ে গেছে, যে আপনার যারা বোলিং করতেছে তাদের কাছ থেকে যেরকম ব্যাটিংয়ে কিছু আশা করতে মানে বাংলাদেশ টিম আশা করছে, সেই অনুযায়ী আমার মনে হচ্ছে সেই অনুযায়ী আপনার সফলতা আসতেছে না। যেমন আপনার সাইফুদ্দিন ব্যাট করতে পারে, মেহেদি ব্যাট করতে পারে, রিশাদকেও আমরা দেখেছি ব্যাট করতে পারে। তো এইখানে যখন আপনার এই প্লেয়ারগুলো ঢুকবে, হয়তোবা লাস্ট ম্যাচে হয়তোবা কিছু বল ছিল, তার আগেই বাংলাদেশ অল আউট হয়ে গেছে, তো তাদের জন্য এটা আইডিয়াল সিচুয়েশন যে আপনার হয়তোবা একটু সময় নিয়ে বা তাদের প্ল্যানটা এক্সিকিউট করা, আর অন্য সময় হয়তোবা গিয়ে হয়তোবা প্রথম বলে মারতে হবে। তো লিটন যে মেসেজটা দিয়েছে, আসলে যারা মানে আমাদের টিমে অলরাউন্ডার যারা আছে, বিশেষ করে ফাস্ট বোলার বা আপনার স্পিনার, তাদের ওই রোলটা প্লে করতে হবে, তাহলে আপনার টিমের ডেথ মানে আলটিমেটলি বাড়বে। আপনার নামী মাত্র অলরাউন্ডার যদি হয় যে শুধুমাত্র আমি বোলিং করে দিয়ে গেলাম বা আমি ব্যাটিং করে দিলাম, আসলে ওটা টিমের বেনিফিট হয় না। এবং একই সাথে যদি আমরা উইকেটের কথা যদি একটু দেখি, যে আগে যে আমরা ভয় পেতাম, আমরা সবসময় বলতাম যে আসলে স্পিন উইকেট, আপনি একটু আগে বলছিলেন যে আমাদের আসলে এখন কিন্তু আমরা ওই পেস বোলিং উইকেটটা খেলতে সাহস করি। এটা কি শুধু ওই পেস বোলারদের পারফরমেন্সের জন্যে? অবশ্যই পেস বোলার পারফরমেন্সের জন্য তারা প্রমাণ করেছে, তারা ওরকম আপনার পারফরমেন্স দিয়েছে, টিম ম্যানেজমেন্ট বাধ্য হয়েছে তাদের সুযোগ দেওয়ার জন্য। তো আমি আরও পিছনে চলে যাব, আসলে আপনার কীভাবে আর কি ম্যানেজমেন্ট তাদেরকে আপনার রোটেশন পলিসিতে খেলানো হচ্ছে একটা জিনিস, সেটা আমি বলবো ভেরি ইম্পর্টেন্ট। আপনি দেখেছেন যে আমাদের অনেক ইম্পর্টেন্ট ম্যাচ এমন হয়েছে যে সিরিজ নির্ধারণী ম্যাচ, কিন্তু তারপরে দেখা গেছে যে আপনার এই বলারটাকে রেস্ট দেওয়ার প্রয়োজন আছে, সেটা ম্যানেজমেন্ট করেছে। তো এই রোটেশন থাকার কারণে যখন আবার সে ম্যাচ খেলতে আসছে, সে ফ্রেশভাবে আসছে। তো আপনার মোটামুটি 7 থেকে 8 জন যারা আছেন তারা কিন্তু ওই রোটেশন অনুযায়ী খেলছে। তো এটা সব দেশে হয়ে থাকে। আমাদের দেশে একটা সময় ছিল যে যারা ভালো করতেছিল তাদের আপনার কন্টিনিউয়াসলি খেলানো, এবং একটা সময় গিয়ে একবার ব্রেকডাউন হয়েছে। আমরা তাসকিনের ক্ষেত্রে দেখেছি, ইভেন মুস্তাফিজ বড় ইনজুরিতে পড়েছে, অনেক বলারের উদাহরণ এরকম আছে। তো আমি বলবো যে এটা এখন যে প্রসেসে যাচ্ছে, সেই প্রসেসটা খুব ভালো। এতে করে আপনার প্লেয়ার যখন খেলতে পারবে, তারা ফ্রেশ হয়ে খেলতে পারবে। এবং আপনার পারফরমেন্সগুলো কেন আসছে, আপনার এই প্লেয়ারগুলো ধরেন আপনার ডোমেস্টিক সার্কিট এবং এজ লেভেলে আপনার যেভাবে পরিণত হয়ে আসছে, আমি বলবো একটা কি পয়েন্ট বলবো যে ধরেন আমাদের যত কোচিং স্টাফ আছে আমাদের বিসিবিতে বা আদার সাইডে, দেখবেন যে ফাস্ট বোলারও একটু আর্লি খেলাটা ছাড়ে।
তো এই জন্য কি হচ্ছে, বিভিন্ন জায়গায় মোটামুটি একটা কোয়ালিটি আপনার পেস বোলিং কোচ সবাই আর কি পেয়ে থাকে, আপনার আন্ডার 19 বলেন, এইচপি বলেন, একাডেমি বলেন, যেখানে থাকে না, তো ওই হেল্পটা তাদের হয়েছে। এবং সবসময় আপনার বলে থাকে যে সব কোচ বাংলাদেশে এসেছে, আপনার ডোনাল্ড বলেন, ওটিস গিবসন বলেন, তারপর হিথ স্ট্রিক, তো একটা কম্বিনেশন আমি বলবো যে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশ, বিশেষ করে ফাস্ট বোলার একটা কম্পিটিশন তৈরি করেছে। তো এটার একটা ধারাবাহিক আমি বলবো সেটার একটা প্রতিফলন এখন। এবং একসাথে যদি আমরা বলি, আজকে কিন্তু পাকিস্তানের দল এসেছে বাংলাদেশে, এবং 8 তারিখে প্রথম ম্যাচ এবং 16 তারিখে দ্বিতীয় ম্যাচ। এখন তো আমরা ওয়ানডে খেললাম, টি-20-র মধ্যে এই আবহাওয়ার মধ্যে ছিলাম, কিন্তু আমরা যদি বলি যে আমাদের দলে কিন্তু মানে খুব বেশি চেঞ্জেস নাই আসলে। তো এই যে এখন ক্রিকেটাররা আবার মানে সুইচ করে আবার যখন টেস্ট খেলবে, সেই জায়গায় একটু মনস্তাত্ত্বিকভাবে একটু সমস্যায় পড়তে হয় কিনা? না, এটা এখন প্রপার একটা আপনার সিস্টেমের মধ্যে চলে গিয়েছে। মানে একটা সময় আগে ছিল যে আপনার কোনো টেস্ট প্লেয়ারদের কোনো জন্য আলাদা কোনো মানে আপনার স্টাফ ছিল না। এখন আমরা জানি যে আসলে একটা মানে স্পেসিফিক মানে ডেডিকেটেড একটা স্টাফ থাকে যারা টেস্টের প্লেয়ার, তাদের প্র্যাকটিস করানোর জন্য সেটা মানে এই কালচার তৈরি হয়েছে। তো খুব বেশি প্লেয়ারও আমাদের নেই যে যারা আসলে 3 ফর্মেটই খেলে। তো সেটা আমি বলবো যে অ্যাডজাস্টমেন্টের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, ম্যাচ এনভায়রনমেন্ট হয়তো বা আলাদা, ম্যাচ খেলে যেতে পারবে না, কিন্তু তারা ওই লাল বলের প্রিপারেশন তাদের আছে, এবং যারা বিশেষ করে লাল বল খেলে থাকে তারা ওই প্র্যাকটিসের মধ্যে আছে। একটা বিষয় পাকিস্তানের জন্য আমি বলবো যে ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, যেটা হচ্ছে যে আপনার পাকিস্তান একদম মানে তারা কিছু কিছু প্লেয়ার টি-20 খেলে আসছে, তাদের হয়তো অ্যাডজাস্টমেন্টের ওই সময়টা হবে না। কিন্তু আমি বলবো যে প্রায় পিএসএল খেলেছে বাংলাদেশের ক্ষেত্রে, আমি মনে একটু এটা একটু আপার হ্যান্ডে আছে বাংলাদেশ। এবং সেটা যদি আমাদের স্কোয়াডটা দেখি, সেটা কিন্তু আমরা যদি নতুন মুখ দেখি, অমিত হাসান ঢুকেছেন, তানজিদ তামিম ঢুকেছেন, তাদের কাছ থেকে আপনার প্রত্যাশা কি মনে হচ্ছে? অমিত হাসান আপনার পরীক্ষিত প্লেয়ার, দীর্ঘদিন আপনার ফার্স্ট ক্লাসে আপনার রান করেছে, এবং তানজিদ তামিমের বিষয়টাও আমি শুনেছি যে আপনার সিলেক্টররা ক্লিয়ার করেছে আসলে তাকে কিভাবে দেখছে টিম ম্যানেজমেন্ট। এখন দেখবেন যে মডার্ন ক্রিকেটে ইভেন আপনার টেস্ট ক্রিকেটও দেখবেন যে টি-20-র মধ্যে এমনও হয়েছে যে আমরা দেখেছি যে আপনার টি-20 যে ধরনের শট খেলে আপনার টেস্টটা এখন এটা নর্মাল হয়ে গিয়েছে। তো মানে ওখানেও আপনার রান রেটটা অনেক ইম্পর্টেন্ট। তো সেই দিক দিয়ে চিন্তা করলে ওয়াই নট, বাংলাদেশ বিশেষ করে তামিম যে টাইপের ব্যাটিং করে আমরা জানি, হয়তো বা এই সিরিজে টি-20তে ভালো খেলতে পারে না, কিন্তু সেই ইনিশিয়ালি আপনার বলারকে অ্যাটাক করার যেমন মানসিকতা তার আছে, সেখান থেকে হয়তো বা টেস্ট ক্রিকেট হয়তো একটু ডিফারেন্ট হবে, কিন্তু স্টিল আমি বলবো যে সেই মাইন্ডসেট নিয়ে যদি খেলা হয়, টেস্ট ক্রিকেটে ধরেন আপনার সবসময় ফিল্ডার পিছিয়ে নিতে পারবে না। এটা আপনার কি হয় যে আপনি রানও অ্যালাউ করে দিচ্ছেন, ব্যাটসম্যানও সেট হয়ে যাচ্ছে। তো সেই এরকম ব্যাটসম্যান থাকলে কি হবে যে তারা যদি অ্যাটাকিং মোডে চলে যায়, আর্লি হয়তো বাংলাদেশের ম্যাচটাকে কন্ট্রোল করতে পারবে। আপনি বলছিলেন যে বাংলাদেশ আসলে অ্যাডভান্টেজে থাকবে কারণ ওরা পিএসএল খেলছে। সেই জায়গা থেকে যদি বলতে চাই যে আসলে এই সিরিজটা কি মানে বাংলাদেশ লিড করবে মনে হচ্ছে? দেখেন, হোম কন্ডিশনে বাংলাদেশ অলওয়েজ বেটার টিম। মানে একটা জিনিস কিন্তু ধরেন আপনার বিভিন্ন জায়গায় এটা আপনি যদি অন্যান্য দেশের টক শো যদি দেখে থাকেন, সবাই জানে মানে বাংলাদেশে এসে বাংলাদেশের টিমকে হারিয়ে যাওয়া আসলে কতটা ডিফিকাল্ট। আমি পাকিস্তানের টক শো পরশুদিনই দেখছিলাম যে আসলে ওইখানেও বলছে যে আসলে বাংলাদেশ এমন একটা দল যেখানে যত বড় মাপের ক্রিকেটার বা দল হোক না কেন, যারা বাংলাদেশ টক্কর দেয় আর কি। সো সেই জায়গা থেকে কিন্তু পাকিস্তানের থেকে তারাও আসলে বাংলাদেশকে এগিয়ে রাখছে। কিন্তু আমার কথা হচ্ছে, আমরা যদি পাকিস্তান কি খারাপ বলে আমরা এগিয়ে, নাকি আমরা ভালো এখন? না, আপনার পাকিস্তান খারাপ দেখে এগিয়ে না, আমি বলবো যে আমরাও আমাদের কন্ডিশন বুঝতে শিখেছি আসলে এই কন্ডিশনে আমাদের কী টাইপের মানে ক্রিকেট খেলতে হবে। পাকিস্তান ওদের কন্ডিশনে কিন্তু আমরা বাংলাদেশ টিম কিন্তু ওখান থেকে টেস্ট সিরিজ জিতে আসছে। তো এই জন্যই আমি বললাম যে আমাদের কন্ডিশন অনুযায়ী আমাদের হাতে কী টাইপের প্লেয়ার আছে সেটার উপর ভিত্তি করে যদি আমি সব কিছু ডিজাইন করতে পারি, কাজটা সহজ হয়। স্টিল আপনার এক্সিকিউট করতে পারলে সফলতাটা আসে। তো আমি বলবো যে টেস্ট ক্রিকেটে অবভিয়াসলি পাকিস্তান বাংলাদেশ থেকে অনেক বেশি এগিয়ে, কিন্তু ধরেন এখন মানে মডার্ন ডে ক্রিকেট আসলে যেরকম হচ্ছে যে আপনি যেটা বলেন যে অ্যাডজাস্টমেন্টের বিষয়টা খুব ইম্পর্টেন্ট। কেউ টি-20 খেলে চলে আসছে, কেউ হয়তো বা ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে স্টেট এখানে চলে আসছে। তো ওই জায়গা থেকে যদি যে টিম আপনার একদম অন টাইম আপনার অ্যাডজাস্ট করতে পারবে, এক্সিকিউট করতে পারবে, তাদের সফল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এবং আমরা যদি মানে পেস ইউনিটের কথা বলি, সেই জায়গায় কিন্তু পাকিস্তানও একটা শক্তিশালী দল। যদি পেস ইউনিটের কথা বলি, সেই জায়গায় আসলে যদি পাকিস্তানের সাথে আমরা উইকেট বিবেচনা করি, সেই জায়গায় কোন উইকেট আমরা বিবেচনা করলে মনে হয় যে না আমরা এগিয়ে থাকবো? দেখেন, এটা ভেরি মানে আমি বলবো যে এখন বাংলাদেশের কাছে এটাও একটা, আমি মনে হয় যে
কোন দিকে যাবে এটাও একটু ডাউটফুল আছে, কারণ আপনার আমাদের দেখবেন যে এখন টেস্ট ক্রিকেটে নাহিদ রানা খুব ভালো বল করছে, তাসকিন ভালো করছে, শরীফুল ভালো বল করছে। তো সেক্ষেত্রে আমাদের স্পিন তো ওভারঅল সবসময় আমাদের মানে ধরেন এটা একটা বড় মানে ট্রাম্প কার্ড বাংলাদেশের জন্য। তো এটা আসলে কীরকম উইকেট হতে যাবে, কীরকম উইকেট বানাতে যাচ্ছে, আমি যেটা বললাম যে ওদের অপোনেন্ট আসলে ওদের কাছে কী টাইপের প্লেয়ার আছে, কোন দিক দিয়ে বাংলাদেশ প্ল্যান করলে তাদেরকে আপনার আটকাই রাখতে পারবে, ঘায়াল করতে পারবে। আমার মনে হয় সেটা বিবেচনা করে এখন দুইটা অপশনই আছে, আইদার আপনার হতে পারে আপনার পেস বোলিং দিয়ে অ্যাটাক করতে পারে, অথবা স্পিন ডিজাইন করে উইকেট বানাতে পারে। এবং আমরা বলছিলাম যে কালকে কিন্তু ডিপিএল শুরু হচ্ছে, মানে এটা একেবারে এই সময় প্রায় ডিপিএল শেষ হয়ে যায়, অনেক আলোচনা সমালোচনার পরে কিন্তু শুরু হচ্ছে। এবং এই ডিপিএল এর সাথে আপনিও একটা দলের সাথে আছেন, আপনি খুব কাছ থেকে আসলে ক্রিকেটারদের দেখছেন। আমাদের যদি পাইপলাইনের কথা চিন্তা করি, সেই জায়গায় কি মনে হয় যে আমাদের পাইপলাইনটা ভবিষ্যতে সমৃদ্ধ হতে যাচ্ছে? আমি এখানে আমাদের বর্তমান বোর্ড প্রেসিডেন্টকে আমি ধন্যবাদ জানাবো। যদিও বা গত টাইমে যে বোর্ড প্রেসিডেন্ট ছিল তিনি আসলে টি-20 খেলতে এসে আপনার টেস্ট খেলতে শুরু করেছিল। তো আমি বলবো যে এইখানে বর্তমান বোর্ড প্রেসিডেন্ট যে সিদ্ধান্তগুলো আর কি নিয়েছে আমি এটার খুব প্রশংসা করবো। তামিম, আপনারা সবাই জানেন যে তামিম যে টাইপের ক্রিকেট খেলতে পছন্দ করতো, আমার মনে হয় সিদ্ধান্তটা খুব বোল্ড। আপনি এসেই আপনার দেখবেন যে আপনার ফার্স্ট ক্লাস প্লেয়ারদের স্যালারি ইনক্রিজ করা, আপনার বোথ ছেলে এবং মেয়েদের, তারপরে আপনার ডিপিএলে যে ফ্যাসিলিটিসগুলো দিচ্ছে, এবং আমাদের দেশের স্টেক হোল্ডার কারা, বেসিক্যালি ধরুন ক্রিকেট প্লেয়ার, আপনার সাংবাদিক, স্পন্সর, দর্শক, এই জিনিসটা নিয়ে কিন্তু খুব বেশি আগে ভাবা হতো না। এখন যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে তামিম যেভাবে আপনার এই জিনিসগুলো সামনে নিয়ে আসছে, আমি বলবো যে এই যে খুব মানে প্রশংসার দাবি রাখে। এবং অ্যাট দ্য সেম টাইম আপনি ডিপিএলের প্রসঙ্গ যেটা টানলেন, সেখানে আপনার টিমদের আপনার লাঞ্চ প্রোভাইড করা এবং সেখানে অ্যাম্বুলেন্স থাকা, এই জিনিসগুলো আসলে কি যে যখন আপনি ভালো একটা স্ট্রং একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন, তখন কিন্তু আপনি যে আমরা পাইপলাইনের কথা বলি, আপনার অন্য দেশে আপনি যদি দেখেন যে একটা ছেলে ক্রিকেট খেলতে গিয়ে সেখানে সে যদি মারা যায় বা সে যদি বাজেভাবে মানে আঘাত পায়, দেখবেন যে তার ছেলেরা কিন্তু জীবনে পাঠাবে না, যে না এর থেকে আমার ছেলে বা আমার যেই হোক না কেন ও যেখানে আছে এটা ভালো আছে। তো এই সেফটি, এই সিকিউরিটি, এগুলো যদি ইনশিওর করা হয়, আপনার ফাইন্যান্সিয়ালি হোক বা আপনার আদার্স যে বিষয়গুলো আছে, তো এইটা যখন হবে তো আপনার দেখবেন যে এখানে আরও বেশি প্লেয়ার আসবে, এখানে আরও বেশি প্লেয়ার খেলার চেষ্টা করবে। তো ওভারঅল এই ডিসিশনগুলো আমার মনে হয় যে যদি সঠিকভাবে প্রয়োগ করা হয়, যদিও বা এখন ইন্ট্রিম অবস্থায় আছে, আমার মনে হয় বোর্ড যদি এরা ইলেকটেড হয়ে আসতে পারে, আমি মনে হয় যে আরও বেটার বাংলাদেশ ক্রিকেটারের সামনের দিকে যাওয়ার আমার মনে হয় যে একটা জায়গা আছে। এবং আমরা দেখছিলাম যে আসলে দর্শকদের জন্য বেশ কিছু পদক্ষেপ তিনি নিয়েছেন, এবং তার প্রতিফলন কিন্তু আমরা শেষ টি-20তে আসলে দেখতে পেরেছি, কারণ মাঠে অসংখ্য দর্শক ছিল। কিন্তু দিন শেষে কিন্তু আসলে মানে ফলাফলটা আসলে মুখ্য, যদি মাঠের খেলা যদি ভালো না করে, সেটা কিন্তু আসলে তামিম ইকবালের একটু দায় থাকবে। হ্যাঁ, ওখানে আসছি। দেখেন এখন তামিম গিয়ে মাঠে গিয়ে আপনার হয়তো বা প্লেয়ারদের বলে দিতে পারবো না কীভাবে খেলবা, কী করবে না করবে, কিন্তু সে আমি যেটা বললাম যে শক্তিশালী একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিচ্ছে। তো মানে ধরেন আপনার পিছনের যে বিষয়গুলো হয় সেটাই কিন্তু আমরা দেখি সামনে ফল। হ্যাঁ, তো এইটা আপনার প্লেয়ারদের দায়িত্ব। প্লেয়াররা যখন মনে করবে যে না আমার ফ্যাসিলিটিস, আমার সব কিছু আছে, আমি কম্পিটিশন আপনার তৈরি হচ্ছে, যেখানে আপনার ফার্স্ট ক্লাসে আমি বলবো যে দারুণ একটা উদ্যোগ নিয়েছে, যেখানে আপনার 2টা টিম করা, যেটা আপনার নর্মালি কাউন্টিতে হয়ে থাকে। হ্যাঁ, তো মানে দেখবেন যে আমাদের একটা লেভেল পর্যন্ত প্লেয়াররা সব ধরনের ক্রিকেট খেলতে পারে, যারা খেলছে না তারা আলটিমেটলি কখনোই সুযোগ পায় না, তাহলে ওইখান থেকে তার ক্যারিয়ারটা শেষ হয়ে যায়। তো এমন হয় যে আপনি 15 জন স্কোয়াডে 15 জন প্লেয়ার থাকে, ওখান থেকে খেলবে আপনার 11 জন, বাকি 4 জন খেলতে পারছে না। তো ওই অ্যাট দ্য সেম টাইম যদি আপনার আরেকটা টুর্নামেন্ট থাকে, এখন যেটা ডিসিশন হয়েছে, তো ওই বাকি 4 জন প্লেয়ার কিন্তু ওই আপনার সেকেন্ড টিমে গিয়ে ম্যাচ খেলছে, ওখান থেকে তাদের আবার অপশন আছে এখানে আসে। তো আপনার এই যখন কম্পিটিশন তৈরি হবে, তখন অবশ্যই আপনি দেখবেন যে আপনার অ্যাকাউন্টেবিলিটি থাকবে, যে আপনি তখন মানে আপনার ক্যারিয়ারটা এইভাবে শেষ হবে না যে আপনি সুযোগই পান নাই। তো সুযোগ পাওয়ার পরে আপনি যদি প্রমাণ করে থাকেন, তাহলে অবশ্যই আপনি উপরে চলে আসবেন। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা তার প্রশ্ন নিতে চাই। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার মতামত বা প্রশ্ন আমাদের সাথে শেয়ার করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আমি কি বুঝতে পারলাম না, মানে টি-20 সিরিজ 3 ম্যাচ খেলার কথা, একটা হলো না, তো 3 নাম্বার সিরিজটা হওয়ার পরে মানে এখানে হারলো কে আর জিতলো কে সিরিজটা, এটা মানে বুঝলাম না, আপনি কি বলবেন কি? আমরা আপনাকে এখনই বলে দিচ্ছি, আসলে আমরা বিরতি যেতে হবে, কিন্তু মাঝখানে একটা ম্যাচ আসলে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। সো ম্যাচটা আসলে এই সিরিজটা দুই দলই ভাগাভাগি করে নিয়েছে। যদি টি-20 আপনি যদি দেখে থাকেন, আসলে প্রথম ম্যাচটা বাংলাদেশ জিতেছে এবং দ্বিতীয় ম্যাচটা পরিত্যক্ত, তৃতীয় ম্যাচ আবার নিউজিল্যান্ড জিতে নিয়েছে।
ডলার মাহমুদ, আমরা আলোচনা করছিলাম আসলে বিরতির আগে যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমরা যদি একটু দেখি যে পিএসএল এর ফাইনাল কিন্তু আজকে আমরা দেখলাম যে নাহিদ রানাকে কিন্তু উড়িয়ে নিয়ে গেল একটা ফাইনাল খেলানোর জন্য, খুব অনুরোধ করেই আসলে নিয়ে গেছে তামিম ইকবালের কাছ থেকে। এখন কিন্তু আমরা ইদানিং দেখছি যে বাংলাদেশের যারা বোলাররা রয়েছেন বিশেষ করে তারা কিন্তু বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লেগে খেলছে। এই যে ফেরিওয়ালার মতো খেলা যদি আমরা বলি যে বিভিন্ন জায়গায় খেলা, সেটা কি আসলে একটু হলো ব্যক্তিগত পারফরমেন্স বাড়ায় কিনা, বা দলীয় যদি আমরা বলি যে আমার বাংলাদেশের জন্য এই জিনিসটা কি ভালো কিনা? হ্যাঁ, অবশ্যই, মানে দারুণ একটা আপনি প্রশ্ন করেছেন। এখানে আসলে অনেক দেশের আপনার তাদের ডোমেস্টিক ক্রিকেটের সঙ্গে তাদের ইন্টারন্যাশনাল আপনার মানটা খুব বেশি তফাৎ নেই, কিন্তু আমাদের ডোমেস্টিক ক্রিকেটের সঙ্গে ধরেন ইভেন বিপিএল এর সঙ্গে ধরেন আপনার মানে আকাশ পাতাল আপনার ডিফারেন্সটা আসলে। তো সেই ক্ষেত্রে কি হয় যে আরও বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগ যেগুলো হয়, আইপিএল বলেন, বিগ ব্যাশ বলেন, পিএসএল বলেন, বিপিএল একটা সময় অনেক বড় টুর্নামেন্ট ছিল, এখন হয়তো বা আমি বলবো যে ওই জায়গায় নেই। তো ওই সব জায়গায় খেলতে যাওয়া এবং আপনার সেই টিমের সঙ্গে অ্যাডজাস্ট করা, সেই পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করা, এবং সেখানে ধরেন যদি ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে, তো ওই কনফিডেন্সটা আসলে মানে ধরেন আমি বলবো যে কিছুটা হলেও এটার বহিঃপ্রকাশ হয়েছে আমাদের টি-20-তে। আর আপনি যেটা বললেন যে আপনার নাহিদ রানাকে পাঠিয়েছে, তো আসলে বোর্ড এই জায়গা থেকে প্লেয়ারদের হেল্প করতে পারে যে আপনার কোনো প্লেয়ারকে যদি মনে হয় যে একটু গুরুত্বহীন, আমাদের জন্য আসলে আমরা যেখানে আছি প্রত্যেকটা সিরিজই গুরুত্বপূর্ণ, তারপরেও যদি ভবিষ্যতের কথা চিন্তা করা হয় তো কিছু কিছু কম গুরুত্বপূর্ণ আপনার সিরিজে আমাদের প্লেয়ারদের হয়তো ওই টাইমে যদি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ থাকে সেখানে আমার মনে হয় এনওসি দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আবার বিল্ড আপের জন্য আসলে এই জিনিসগুলো দরকার। অবশ্যই আবারও এই প্রশংসার দাবি রাখে তামিম, যেখানে সে আপনার নাহিদ রানার কিন্তু যাওয়ার কথা ছিল না, তারপরে তাকে এনওসি দেওয়া হয়েছে, তাকে যেতে দেওয়া হয়েছে। তো এরকম যদি আপনার অপশন থাকে যে প্লেয়ারগুলো আপনার মনে হয় যে না এদের বাইরের লিগে খেলা দরকার, সে আমার দেশের মানে বাংলাদেশের জন্য সে অলরেডি প্রমাণ করে ফেলেছে, ওখান থেকে সে এক্সপিরিয়েন্স গ্যাদার করুক এবং ওই লেভেলে গিয়ে ভালো খেললে তার অবশ্যই এখানে ভালো করার সুযোগ আছে। আপনি দেখবেন যে আফগানিস্তান আসলে তাদের টি-20 আসলে কিভাবে চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো এই বিভিন্ন জায়গায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে, কারণ আমাদের খুব কম সংখ্যক প্লেয়ার আছে যারা আপনি দেখবেন যে 3 ফরম্যাট খেলে। তো যারা শুধুমাত্র টি-20-র জন্য আছে, আমার মনে হয় সেই প্লেয়ারদেরকে আপনার ওই সুযোগগুলো করে দেওয়া যদি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারে। আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার মতামত প্রশ্ন আমাদের সাথে শেয়ার করুন। দর্শক শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার নাম। জি বলুন। আচ্ছা, এবারে মুশফিকুর রহিম খেলবে? টেস্টে মুশফিকুর রহিম খেলবেন কিনা? টেস্টে তো মুশফিকুর রহিম খেলছে, টেস্টে সবসময় খেলছেন। দর্শক, আমরা চাই আসলে মুশফিক যেই পারফরমেন্স ধরে রেখেছে সেটা আরও ধরে রাখবে, এবং আমরা যদি বলি পাকিস্তানের সাথে অবশ্যই, কারণ মুশফিক যদি মানে তার ক্যারিয়ারের কথা যদি একটু বলি ডলার মাহমুদ, যে মুশফিক কিন্তু বাংলাদেশ ক্রিকেটটাকে আসলে সার্ভিস দিচ্ছে বহুদিন। আমরা যদি পঞ্চপাণ্ডবের কথা বারবার ঘুরে আসে, সেই জায়গায় কিন্তু মুশফিক একটা মানে খুব দারুণ একটা রোল প্লে করছে এবং এখনও করে যাচ্ছেন। সেই জায়গায় ছোট্ট করে যেহেতু দর্শক বলছেন মুশফিক নিয়ে আগ্রহ দেখাচ্ছেন, আপনি একটু যদি বলেন। আমরা জানি যে আসলে মুশফিক মানে তার ক্রিকেট নিয়ে কতটা সিরিয়াস, এবং এখনও যে মানে সে কতটা ডেডিকেটলি আপনার যে কোনো টিমের জন্য খেললে তাই আসলে কতটা প্রফেশনাল সেটা বারবারই সেটা প্রমাণ রাখে। তো এই দিক থেকে তো কোনো ডাউট নেই আসলে যে মুশফিক কী করতে পারে। এবং আমার কাছে মনে হয় যখন একটা প্লেয়ার এতদিন ধরে আপনার একটা টিমের সঙ্গে খেলে, এত এক্সপেরিয়েন্স, এতগুলা বছর ক্রিকেটের সঙ্গে কাটিয়েছে, তো শুধুমাত্র এই প্লেয়ার তার নিজস্ব পারফরমেন্সই আসলে ম্যাটার করে না। আসলে যখন মুশফিক অন্য কারোর সঙ্গে ব্যাটিং করবে বা ড্রেসিং রুমে থাকবে, আসলে ওই সিচুয়েশনে আসলে কী করা উচিত, এই জিনিসগুলো আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট মুশফিকের কাছ থেকে। অবভিয়াসলি মুশফিক এটা নতুনদের আসলে নেওয়া উচিত, তার কাছ থেকে শেখা উচিত। হ্যাঁ, সেটা তো অবশ্যই হয়ে থাকে। আমি বলবো যে এরকম প্লেয়ার ধরেন অনেক সময় এমন রোল প্লে করে টিম হয়তো বা তার কাছ থেকে অনেক বেশি বেনিফিট মানে পায়, শুধুমাত্র তার ব্যক্তিগত পারফরমেন্স ছাড়াও আসলে অন্যদেরকেও আর কি হেল্প করে কীভাবে ভালো ক্রিকেট খেলবে। ডলার মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আসলে শেষ করতে হচ্ছে, সময় একেবারে শেষ। আমরা চাই আসলে মুশফিকের কাছ থেকে নতুনরা আরও শিখবে এবং তিনি তার পারফরমেন্সটা দিয়ে যাবে। দর্শক, আজকে শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।